এই বেঙ্গল ডিপ্লোমেসি সামিট হলো বাচ্চাদেরকে কিভাবে কূটনীতি পলিসি এগুলোর ব্যাপারে বাচ্চাদেরকে আর একটু সচেতন করা, শিক্ষা দেওয়া। তো ওরা এটাকে মডেল ইউনাইটেড নেশনসও বলে, ইউথ পার্লামেন্টও বলে, একসাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন এরকম কমিটি হয়। ভারতবর্ষের রেলওয়েজের থেকে যে সেকেন্ড নম্বরে আসে মোস্ট ল্যান্ড হোল্ডিং যে বোর্ড, সেটা কিন্তু ওয়াকফ বোর্ড। এবং তার আন্ডারে আমরা দেখতে পেরেছি যে কিভাবে কোটি कोटि बेनामी प्रॉपर्टी তারা নিজেদের অধীনে নিয়ে নিয়েছে। जैसा कि देख सकते हैं यहाँ पे हमारे मोर देन 50% जो ऑर्गेनाइजिंग कमेटी के मेंबर्स थे, इनफैक्ट वो भी लेडीज थे, वो भी विमेन थे, और वो विभिन्न इंस्टीट्यूशंस, यूनिवर्सिटीज और कॉलेजेस से आए हैं। আমরা জানি যে বেঙ্গলের ইউথ পপুলেশন কেমন, এবং তারা কিন্তু একটা বড় অংশের ভোটার এই রাজ্যে, এবং তাদের যে ইলেকটোরাল ডিসিশন তারা এই 2026-এর এই ইলেকশনে দেখিয়েছে, তাতেই আমরা দেখে বুঝতে পারি যে তারা কিভাবে যেমন কর্মসংস্থানও চাইছে, তেমন নিজের সংস্কৃতিকে বাঁচানোর যে প্রচেষ্টা সেটা চাইছে। যুব সমাজের মেরুদণ্ড এমনটাই আমরা শুনি, এবং বেঙ্গল ইউথ ক্লাব ফর ডেভেলপমেন্টসের প্রেজেন্সে 4 এবং 5 তারিখে কলকাতার বুকে বেঙ্গল ডিপ্লোমেসি সামিটের আয়োজন করা হয়েছিল, যেখান থেকে 4 এবং 5 তারিখে রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা শিক্ষা বিষয়ক ছাত্রছাত্রী রয়েছেন তাদের একাধিক বক্তব্য উঠে এসেছে। ছিল একাধিক ধরনের প্রোগ্রাম, এবং যার মধ্যে থেকে একটি প্রধান বিষয় ছিল মক পার্লামেন্ট, যেখান থেকে বিশেষ কিছু বিষয় উঠে এসেছে, যেমন ধরুন সনাতনী ধর্মের স্বাধীনতা কীভাবে প্রকাশ করা যায়, কীভাবে আনা যায়, সনাতনী বোর্ড কীভাবে তৈরি করা যায় যেখান থেকে সনাতন ধর্মকে সুরক্ষা রাখা যাবে, এবং তার পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে যে রাজ্য সরকার ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছে, মহিলাদের চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন, সেই বিষয়ে তথ্য ছিল, সেই বিষয়ে মক পার্লামেন্টে বক্তব্য ছিল। আজকে আমরা সরাসরি কথা বলবো এই ইউথ পার্লামেন্টের ইউথদের সাথে, ছেলে ছাত্র এবং ছাত্রীদের সাথে, তাদের বক্তব্যে কি উঠে আসছে। দাদা, আপনাদের এখানে যে বেঙ্গল ডিপ্লোমেসি সামিট যেটা অনুষ্ঠিত হলো, সেখানে মক পার্লামেন্ট একটি বিষয় ছিল, যেখান থেকে আমরা অবিলম্বে কথা বলেছি সনাতন যে বিষয় নিয়ে, হিন্দু ধর্মের যে রক্ষার্থে নিয়ে, স্বাধীনতা নিয়ে। এখন বিষয় হচ্ছে যে আপনারা আরও একটি বিষয় ছিল যেখানে আপনারা বলেছেন সনাতন বোর্ড গঠন করার একটা বিষয়। এর কারণ কি, মানে এতে কি চাইছেন? দেখুন, স্বাধীনতার পর থেকে কোনো না কোনো কারণের জন্য কলোনিয়াল যে হ্যাংওভার আমাদের মধ্যে ছিল, সেই কলোনিয়াল লয়ের জন্য বিভিন্ন রাজ্যে যে আমাদের হিন্দু মন্দিরগুলো আছে সেগুলোকে সরকার তাদের অধীনে নিয়ে রেখেছে, এবং তার থেকে সরকার ইনকাম ট্যাক্স নেয়, তার থেকে সরকার বিভিন্ন রকম শুল্ক আদায় করে, এবং সেই টাকাগুলো কিন্তু হিন্দুদের যে কার্যক্রম বা মন্দিরের যে কার্যক্রম সেগুলোতে কিন্তু ব্যবহৃত হয় না, সেগুলো কিন্তু সরকারের দৈনন্দিন অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই ভারতবর্ষে আর কোনো ধর্মের কিন্তু কোনো রকম যে ইনস্টিটিউশন আছে সেগুলো কিন্তু সরকারের অধীনে নেই। তো এই যে বিষয়টা পুরো আসছে, এবং এখানে যে সরকারের হস্তক্ষেপ আমরা তামিলনাড়ুতে দেখতে পারি, তামিলনাড়ুতে বিভিন্ন এরকম কেস হয়েছে যেখানে যে তাদের যে মন্ত্রক আছে সেইখানকার মন্ত্রীরাই সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলছে। সেখানকার যে যে মুখ্যমন্ত্রী ছিল তার ছেলে বলেছিল যে সনাতন ধর্ম একটা অসুখের মতো একটা জিনিস, এবং তাকে পুরোপুরি আমরা শেষ করে দেবো। তো এরকমই যখন আমরা লোকেদের হাতে দেখি যে আমাদের সরকার, আমাদের মন্দিরগুলোর রাশ তাদের হাতে আছে, তখন আমাদেরকে সেটা চিন্তিত করে, এবং এই দেশের যুবক যুবতীরা এখন জাগরিত হয়েছে, যে সনাতনী যুবক যুবতীরা আছে তারা জাগরিত হয়েছে, এবং তারা এটা ভাবতে বুঝতে শিখেছে যে আমাদের যে অধিকার সেইটা আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে, এবং সেটার ব্যাপারে আমাদেরকে ডিসকাশন করতে হবে। তাই জন্যই এই পরিকল্পনা আমরা নিয়েছি, এবং এখানে বিভিন্ন কলকাতার নামি যে ইনস্টিটিউশন আছে, যে কলেজ আছে, সেখান থেকে স্টুডেন্টরা এক জায়গায় একত্রিত হয়েছে, এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। আচ্ছা, আমরা দেখেছি ওয়াকফ বোর্ড রয়েছে, বা খ্রিস্টানদের তাদেরও ধর্মাবলম্বী বোর্ড রয়েছে, হিন্দু ধর্মের বোর্ড নেই কেন? মানে কোথাও একটা দাবিয়ে রাখার চেষ্টা, কোথাও একটা পদদলিত করে রাখার চেষ্টা, এর পেছনে কারণ কি? দেখুন, অবশ্যই এটা একটা বিশাল একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতবর্ষের রেলওয়েজের থেকে যে সেকেন্ড নম্বরে আসে মোস্ট ল্যান্ড হোল্ডিং যে বোর্ড, সেটা কিন্তু ওয়াকফ বোর্ড। এবং তার আন্ডারে আমরা দেখতে পেরেছি যে কিভাবে কোটি কোটি বেনামি প্রপার্টি তারা নিজেদের অধীনে নিয়ে নিয়েছে। আমরা নরেন্দ্র মোদী সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাই যে তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে, এবং সেটা এখন অ্যাক্ট হয়ে গেছে, সেটাকে দিয়ে কিভাবে এই যে বেনামি প্রপার্টি হস্তক্ষেপ করা এবং যে ইলিগাল এনক্রোচমেন্ট সেটাকে ওয়াকফের আন্ডারে আটকেছে। সিমিলারভাবে আমরা দেখি যে কিভাবে ক্রিশ্চিয়ান মিশনারি বোর্ডরা সারা দেশে এবং আমাদের এই রাজ্যেও তাদের প্রপার্টি আছে, এবং তারা তাদের ধর্মের প্রতিষ্ঠানগুলোকে চালায়। কিন্তু হিন্দুদের এই বোর্ড এখনও অবধি আমাদের দেশে গঠন হয়নি। সনাতন সম্প্রদায়, আমরা জানি যে 700 থেকেও বেশি সম্প্রদায় বা পন্থ সনাতন ধর্মের অধীনে আছে। তাদেরকে এক জায়গায় একত্রিত করা এবং তাদেরকে এক জায়গায় এনে একটা সুব্যবস্থা তৈরি করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা
আমরা জানি যে আমাদের যে সংস্কার, আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, সেইটাকে কিন্তু আমাদেরকে যদি একত্রিত হয়ে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই বোর্ডটা গঠন করা খুবই খুবই জরুরি। আচ্ছা, আপনি প্রশ্নের শুরুতেই যে তামিলনাড়ুর কথা বলেছিলেন, আমি সরাসরি পশ্চিমবাংলার কথা যদি বলি, পূর্বের একাধিক সরকার এখানে শাসনে ছিল। আমরা ইতিপূর্বে যে সরকারকে প্রাক্তন করে এসেছি তাহলে তৃণমূল সরকারকে, তারাও এই রাজ্যে যে হিন্দু ধর্মকে প্রজ্বলিত করার একটা বিশেষ চেষ্টা করেছে এবং মুসলিম ধর্মকে একটা রকমভাবে প্রভাবিত করে এসেছে, তা আমরা পূর্বেই দেখেছি। এখন প্রসঙ্গ হচ্ছে রাজ্যে তো বিজেপি সরকার এসেছে, তাদের কাছে আপনারা কতটা আশাবাদী যে তারা আপনাদের এই হিন্দু সমাজের যে বোর্ড তৈরি করবে বা এই যে সনাতন ধর্মের একটা প্রাধান্য দেবে সেই বিষয়ে? দেখুন, জাতীয়তাবাদের যে সূর্য, হিন্দুত্ব জাতীয়তাবাদের সূর্য কিন্তু প্রথম পশ্চিমবঙ্গেই উদয় হয়েছিল, এবং মাঝখানে যে আমরা বাম সরকার দেখেছি বা তৃণমূল সরকার দেখেছি, তারা কিন্তু নিছকই একটা সময়কাল ছিল যেখানে এই হিন্দুত্বকে, এই হিন্দু জাতীয়তাবাদকে আটকে রাখার, দমন করার একটা প্রচেষ্টা হয়েছিল। কিন্তু এই মাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, এই মাটি ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, যে পশ্চিমবঙ্গের জনক, তার কালকে জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি এটুকুই বলতে চাই যে এই মাটিতেই হিন্দুত্বকে, হিন্দু জাতীয়তাবাদকে আটকে রাখা যাবে না। এই মাটি দুর্জয় ঘাঁটি, এবং তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা কমিউনিটির বিরুদ্ধে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে তারা নাকি একজোট হয়ে গেলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। তো আমরা 4 তারিখ দেখতে পেলাম যে কিভাবে একটা কমিউনিটি যখন একজোট হয়ে যায়, কিভাবে এই রাজ্যে 208ও হয়, 209ও হয়ে যায়। ঠিক আছে, এখন তারা ভাবছে যে কোথায় হেলমেট পরে নিজেদেরকে ডিমের থেকে বাঁচাবে, বা কোথায় মানে কে বালিশ তৃণমূলে যাবে বা কে কালীঘাট তৃণমূলে যাবে। তো এখন তারা নিজেদের অস্তিত্বই তাদের সংকটে পড়ে গেছে। যারা একদিন হিন্দুদের অস্তিত্বকে সংকটে ফেলার চেষ্টা করেছিল, হিন্দুরা কিন্তু একজোট হয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের অস্তিত্ব কিভাবে তারা পুরো নির্মূল করে দিতে পারে। সেই দলটার কথা নাই বা বললাম আজকে, কিন্তু আমরা আশাবাদী যে হিন্দুদের এই প্রচেষ্টাতে যে সরকার এসছে, যে সরকার ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার যোগ্য সম্মান দিচ্ছে, এবং আমরা দেখেছি তার মৃত্যুদিন এবং তার জন্মদিনকে আমরা পালন করেছি। আমরা 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মঠ মন্দির মিশন, যে আমাদের পুরো ধর্মীয় সংস্থান আছে, তাদের সংস্করণের কথা, তাদের যে আমাদের যে ধর্মগুরুরা আছে তাদের কথাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে ভারতের জাতীয়তাবাদ হিন্দুত্বকে বাঁচিয়ে রাখার জন্য যে ধারক ও বাহক বাঙালি একবার হয়েছিল, সেই বাঙালি আবার জেগে উঠেছে, এবং তারা তাদের এই ধর্মীয় যে সংস্কৃতি সেটাকে তারা রক্ষা করবে। একদম শেষ প্রশ্ন, আপনারা দেখলাম বেঙ্গল ইউথ ক্লাব ফর ডেভেলপমেন্টের প্রেজেন্স ছিল আপনাদের এই প্রোগ্রাম। তো বক্তব্য হচ্ছে ইউথ মানে যুবক, যারা সমাজের সিদ্ধারা, তাদের মধ্যে এই যে বিভিন্ন বিষয়ের প্রতি কী ধরনের সাড়া দেখতে পাচ্ছেন, কী ধরনের আবেগের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন? দেখুন, 34 বছরের কালচারাল মার্কসিজম কিন্তু এইখানকার ইউথদের মাইন্ডটাকে অনেকভাবে আর কি হোল্ড করে রেখেছিল, বা সেটাকে একটা ব্রেন ওয়াশ করার একটা সিস্টেমিক প্রসিডিওর কিন্তু তারা চালিয়েছিল। তারা প্রতিনিয়ত আমাদের যে যুব সমাজ তাদেরকে বুঝিয়েছিল যে দেশ, ধর্ম, সংস্কৃতি এগুলো যারাই মানবে তারা কিন্তু পিছিয়ে আছে, তারা কিন্তু অশিক্ষিত। এরকম যে একটা চিন্তা ভাবনা, সেটা থেকে যে কাটিয়ে উঠতে পেরেছে আমার বাংলা, সেটা দেখে আমি অত্যন্ত খুশি। আমরা জানি যে বেঙ্গলের ইউথ পপুলেশন কেমন, এবং তারা কিন্তু একটা বড় অংশের ভোটার এই রাজ্যে, এবং তাদের যে ইলেকটোরাল ডিসিশন তারা এই 2026-এর এই ইলেকশনে দেখিয়েছে, তাতেই আমরা দেখে বুঝতে পারি যে তারা কিভাবে যেমন কর্মসংস্থানও চাইছে, তেমন নিজের সংস্কৃতিকে বাঁচানোরও যে প্রচেষ্টা সেটা চাইছে। এই যে মহৎ যে আমাদের আজকে একটা আয়োজন করা হয়েছিল, এবং এখানে যে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে যুবক যুবতীরা এসে এক জায়গায় এই আলোচনাগুলো করলো, এবং তাতে এত আগ্রহ দেখিয়েছে, তারা 2 দিন ধরে এখানে থাকলো, সেইটা দেখেই আমরা বলতে পারি যে তাদের মধ্যে কতটা উৎসাহ, উদ্দীপনা এবং একটা প্রচেষ্টা যে এসছে মনের মধ্যে, যে তারা তাদের ধর্ম, তারা তাদের সংস্কৃতি এবং দেশের প্রতি যে দায়িত্ববান হয়েছে, এটাই আমাদের দেখে ভালো লাগছে, এবং আমরা প্রচণ্ডই পজিটিভ এইটাতে। দাদা, একদম সরাসরি যেটা জানতে চাইবো যে বেঙ্গল ইউথ ক্লাব ফর ডেভেলপমেন্ট, যেটা আপনাদের প্রধান বিষয় ছিল আজকে এখানে অনুষ্ঠান, এবং যার ছিল বেঙ্গল ডিপ্লোমেসি সামিট, আপনার প্রধান কি বিষয় ছিল এবং কি বিষয়? এই বেঙ্গল ডিপ্লোমেসি সামিট হলো বাচ্চাদেরকে কিভাবে কূটনীতি, পলিসি এগুলোর ব্যাপারে বাচ্চাদেরকে আর একটু সচেতন করা, শিক্ষা দেওয়া। তো ওরা এটাকে মডেল ইউনাইটেড নেশনসও বলে, ইউথ পার্লামেন্টও বলে। একসাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন এরকম কমিটি হয়। এখানে ভাবুন, যদি কোনো ইন্টারন্যাশনাল কমিটি হয়, বাচ্চারা একটা দেশের ডিপ্লোম্যাটের রোল প্লে করে, বা যদি কোনো দেশীয় কোনো যদি কমিটি হয়, সেটা লোকসভা হোক, জনমঞ্চ হোক, বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হোক, সেখানে ওরা একটি রাজনৈতিক চরিত্র, ওটা রোল প্লে ওরা করে।
তো এটার থ্রু দিয়ে আমরা বাচ্চাদেরকে রাজনীতি, কূটনীতি এইসবের ব্যাপারে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের তো একটা মক পার্লামেন্টের একটা বিষয় ছিল এখানে, সেখানে আপনার প্রধানত কি বিষয় ছিল? মক পার্লামেন্ট আজকে আমরা লোকসভা করেছিলাম। লোকসভাতে আমি স্পিকারের এবং আমার সঙ্গে একজন ডেপুটি স্পিকারের রোল করেছিল। আমাদের কাজ ছিল পুরো সভাটাকে মডারেট করা। প্রত্যেকটা বাচ্চা লোকসভাতে এখন যারা যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছে ওনাদেরকে সবাইকে এক একটা রোল দেওয়া হয়েছিল, আর সেই রোলের অনুযায়ী তারা আজকের যে বিষয় হিন্দু মন্দিরের স্বাধীনতা সেটার বিষয় ওরা ডিসকাস করে, ডেলিবারেট করে এবং তর্ক বিতর্ক হয়। আপনার বক্তব্যে হিন্দু যে মন্দিরের স্বাধীনতা, এটার জন্য আপনার কি চিন্তাধারা রয়েছে? আমার মনে হয় হিন্দু মন্দিরের একটা প্রধান একটা ডিফারেন্স আছে বাকি প্রার্থনালয়ের সাথে। হিন্দু মন্দির হলো একটি দেবতার বাসস্থান, কিন্তু অহিন্দু যে প্লেসেস অফ ওয়ার্শিপ যেগুলো আছে সেটা কোনো একটা ইসলামিক মসজিদ হোক, গুরুদ্বারা হোক বা কোনো চার্চ হোক, সেটা হলো ভক্তদের প্রার্থনা করার একটা সভা। তো এই প্রধান যে এই তফাৎটা আমাদের সমাজ এখনো কিন্তু বুঝে উঠতে পারেনি। ভক্ত যাক কি না যাক, মন্দিরে কিন্তু পূজা আর্চা সবসময় চলে। আর এই মন্দিরেতে ভক্তরা যখন টাকা পয়সাগুলো দেয়, সেটা একটা ধর্মনিরপেক্ষ একটা গণরাজ্য সেটাকে নিতে পারে, আর নিয়ে কি সেই টাকাটা বাকি সেকুলার কাজে কি সেটা ইউজ করা কি ঠিক? এটাই ছিল আজকের মূল প্রশ্ন বাচ্চাদের কাছে। বাচ্চারা দুদিকের তরফ থেকেই প্রশ্নটা ওরা গবেষণা করে যে যদি পুরো ব্যাপারটাকে মানুষের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে কি আবার জাতিবাদ ফিরে আসবে, এই প্রশ্নটাও তোলা হয়। কিন্তু অন্যদিকে এই কথাটা বলা হয় যে হিন্দু ধর্ম কি শুধু জাতিবাদ? তা তো নয়। মন্দিরের স্বাধীনতা যদি মানুষ পায়, তাহলে যেই মন্দিরকে আমরা সবসময় ভাবি যে মন্দিরে টাকা চুরি হতে পারে, মন্দিরে লাইন লাগে, মন্দিরে ভিআইপি, তার বাইরেও কিন্তু একটা মন্দিরের অস্তিত্ব আছে হিন্দু মন্দিরের। আমাদের পুরো সংস্কৃতির, আর্কিটেকচারের, কালচারের একটা সেন্টার পয়েন্ট আমাদের টেম্পলসগুলো। ওই টেম্পলসগুলোকে যদি একটা ফ্লাওয়ার করার যদি একটা আমরা সুযোগ দিই, যে সুযোগটা দেওয়া হয়েছে রাম মন্দিরের পুনর্স্থাপনা, এর চেয়ে বড় কি উদাহরণ হতে পারে? 400 বছরের দীর্ঘ চেষ্টার পরে আবার অযোধ্যাতে শ্রীরামলালা আবার বিরাজমান হয়েছে। এটাই আমার মনে হয় একটা বিশাল বড় উদাহরণ আমাদের, শুধুমাত্র হিন্দুদের জন্য না, সর্বকালের সব ভারতীয়দের জন্য। আচ্ছা, এই ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, যে এই হিন্দু মন্দিরগুলোতে প্রশাসনের একটা বড় হাত রয়েছে, যে তারা সেটাকে কন্ট্রোল নিজেদের আয়ত্তে রাখে, এই বিষয়টা থেকে এই হিন্দু ধর্ম বা এই সনাতন ধর্মকে অগ্রগতি করতে পারে কোনোভাবে? প্রশ্নটা এটাই যে আমাদের যেহেতু গণতন্ত্র, তো গণতন্ত্রতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল কোনো সময় ক্ষমতায় আসে আবার ক্ষমতার বাইরে চলে যায়। তো ভাবুন যদি একটি এমন রাজনৈতিক দল ক্ষমতায় আসে যার মূল লক্ষ্যই হলো নাস্তিকতা, সেটা কি তাহলে কোনোভাবে আইনগতভাবে বা বুদ্ধিসম্মতও কি হবে তাদেরকে মন্দিরের চাবিগুলো হাতে তুলে দাও? তার জায়গায় কি যারা আস্তিক, যার সেই দেবতার প্রতি বিশ্বাস আছে, তাদের হাতে কি মন্দিরের চাবিটা থাকা ঠিক নয়? এটাই আমার বক্তব্য। কিন্তু সংবিধান তো বলে যে সকল ধর্মের সমান অধিকার রয়েছে। হিন্দুদের ধর্মের কি সমান অধিকার এখানে তাহলে বয়স্ত রয়েছে, বজায় থাকছে? যখন আমাদের দেশ স্বাধীন হয়, অনেকেরই ভুল ধারণাটা আছে যে দেশ হিন্দু আর মুসলমানদের মধ্যে দেশ ভাগ হয়। এটা কিন্তু ঠিক নয়। কিছু মুসলিম এক্সট্রিমিস্টরা আলাদা দেশ চায় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলোতে একটা আলাদা দেশ হয়, পাকিস্তান হয়। ভারত কিন্তু ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি। আর চিরকাল এই একটি ব্যাপার যে বাকি যারা সংখ্যালঘু যে ধর্মীয় গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু স্বাধীনতা কোনো না কোনোভাবে পেয়েই যায় মাইনরিটিদের অধিকারে। কিন্তু ঠিক যেইভাবে মাইনরিটি হওয়ার জন্য কাউকে প্রতারিত করাটা উচিত না, ঠিক সেইভাবে মেজরিটি হওয়াও কিন্তু কোনো অপরাধ নয়। হিন্দু মন্দিরের যে একটা স্পেসিফিক যে ওটার একটা ফাংশন আছে, যে একটা ক্যারেক্টার আছে, সেটা বাকিদের সাথে সমতুল্য করে তাকে উঠিয়ে দেওয়া বা নামিয়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তার ঠিক যেই জিনিসটা প্রয়োজন সেটাই করা উচিত। আর হিন্দু মন্দিরের অধিকার শুধুমাত্র হিন্দুদের কাছেই থাকা উচিত। সে যে কোনো জাতি, যে কোনো ভাষা বলার হিন্দু হোক না কেন, কিন্তু হিন্দু কাছেই হিন্দু মন্দিরের অধিকার থাকাটা প্রয়োজন। আচ্ছা, এই হিন্দু বিষয়টা বা এই হিন্দু ধর্ম, হিন্দু মন্দির, এগুলোকে রক্ষার্থে যে আজকে যে আপনাদের সমাগম ছাত্রদের নিয়ে, তাদের মধ্যে কি ধরনের আবেগের বহিঃপ্রকাশ দেখতে পেলেন? খুবই সুন্দর একটি আবেগের আমরা বহিঃপ্রকাশ দেখলাম। বাচ্চারা খুবই সুবূর্তভাবে সব কিছু নিয়ে আলোচনা করলো। সবচেয়ে একটা খুব আনন্দের বিষয় যেটা আমি দেখতে পেলাম, যে 10 বছর আগে মানুষের মধ্যে এই এই জাগরুকতাটা ছিল না, মানুষ কিন্তু জানতো না, ওদের কাছে এই ইনফরমেশনটা কিন্তু ছিল না। আজকে সবাই যেইভাবে নিজের এই সাংস্কৃতিক যে আমাদের যে পরিচয়টা, যে হিন্দু হওয়ার যে একটা গর্বের বিষয়, যে ভারতীয়তার সাথে কিভাবে হিন্দুত্বের একটা একটা যে সম্পর্কটা মুছে ফেলা যায় না,
আমরা যদি এটা ভেবে নিই যে 15ই আগস্ট 1947-এ এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, এই গণরাজ্যটা সৃষ্টি হয়েছে, সেটাও আমি নিজের নিজের শেষ ক্লোজিং সেরিমনিতেও বলেছিলাম যে ভারত মাতার হাতে যে পতাকাটা দেখছো, সেটা কিন্তু র্যাডক্লিফ হাতে পতাকাটা দেয়নি। বন্দে মাতরমের যে স্লোগানটা, সেটা কিন্তু বঙ্কিম দিয়েছিলেন। হিন্দবী স্বরাজের কথাটা কিন্তু প্রথম বলেছিলেন শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ বলেছিলেন। তো হিন্দুত্ব এবং ভারতীয়ত্ব দুটো কিন্তু আলাদা করে দেখা কিন্তু আজকের দিনে সম্ভব নয়। তো বাচ্চাদের মধ্যে এই একটা প্রচন্ড একটা আবেগ, এটা কিন্তু খুবই প্রশংসনীয় একটা জিনিস। আর আমাদের সবাইকে, যারা আমরা এই বাঙালি সমাজ, আমরা সবচেয়ে বেশি কিন্তু ভুক্তভোগী এটা। আজকে আমরা যে কলকাতা শহরে যে দাঁড়িয়ে কথা বলছি, এই কিন্তু নয় যে কলকাতা হয়তো ঢাকার চেয়ে বিশাল কোনো একটা বড়ভাবে ভারতীয়তার সাথে যুক্ত। আজকে যে ঢাকা আমাদের কাছে নেই, মা ঢাকেশ্বরীর পীঠস্থান আমাদের হাতে যে নেই, এটা কিন্তু একটা ভাবার বিষয়। যদি আমরা আজকে সেটা নিয়ে না ভাবি, পরবর্তীকালে কিন্তু একটা দিন এরকমও হতে পারে যে কলকাতাও হাতের বাইরে চলে যেতে পারে। সেটাই আমার আজকে বক্তব্য। একদম শেষ প্রশ্ন, আমরা পূর্বের একাধিক সরকারকে পশ্চিমবঙ্গেও দেখেছি, দেশের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু প্রসঙ্গ হলো বর্তমানে আমি পশ্চিমবঙ্গের নিরিখে যদি বলি, এখানে এখন বিজেপি সরকার শাসনে এসেছে। কি মনে হয় এখন কি এখানে হিন্দু এবং সনাতন ধর্মের যে বিষয়টা, তা কি সুরক্ষিত থাকবে? তা কি আগামীতে আরো অগ্রগতি ঘটবে? আশা আমাদের তাই রাখা উচিত যে সবসময় যে যে ভাগ্যচক্র, যে সময়ের চক্র যেটা এগোচ্ছে, সেটা যদি সবসময় প্রগতির দিকে এগোয়। কিন্তু আমি বলবো কোনো ধর্ম বা একটা দেশের উন্নতি কোনো রাজনৈতিক দলের সাথে সীমিত করাটা উচিত না। যে হিন্দু ধর্মের সংরক্ষণ কোনোদিনও কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না। কেন সেই মন্দিরে কি খালি একটা স্পেসিফিক রাজনৈতিক দলের মানুষই কি যায়? যায় না, সবাই আমরা যাই। কিন্তু পূর্বে তো এই রাজ্যের একাধিক সরকারকে আমরা দেখেছি একটা হিন্দু সম্প্রদায়কে কার্যত তলানিতে রেখে চাপা দিয়ে অন্য সরকারকে উন্নতি অগ্রগতি করার। সেক্ষেত্রে এখন বর্তমানে বিজেপি সরকার আপনাদের কি রকম দৃষ্টি? এটা তো আমাদেরকে সবাইকে মানতেই হবে যে এক ধরনের হিন্দুদের যে একতা, যে হিন্দু একতা, যে হিন্দু সংগঠনের জন্য আজকে একটা নতুন সরকার আমাদের সামনে এসেছে। আর সেই সরকারের মানুষের অনেক আশা, আর এই আশাটা যদি ওরা পূর্ণ করতে পারে, তাহলে তারা আবার সরকারে থাকবে। এটাই তো ভাগ্যের নিয়ম, এটাই তো সময়ের নিয়ম, যে প্রগতি হতে থাকবে। আমাদের এটাই আশা যে খালি কেন হিন্দু, হিন্দু হোক, অহিন্দু হোক, ভারতীয় হোক, বাঙালি হোক, আমাদের এই যে একটা মানুষের ভিন্ন ভিন্ন পরিচয়, সেই পরিচয় যাতে সব একসাথে অগ্রগামী হয়ে এগিয়ে যায়। दीदी यहाँ पर जो 4 और 5 तारीख को आपका जो ये बंगाल यूथ क्लब फॉर डेवलपमेंट प्रेजेंस का जो था, ये बंगाल डिप्लोमेसी समिट, और यहाँ पे जैसा लड़के लोगों का भी सारा दिख रहा है, उसी साथ हम लड़की लोगों को भी देख रहा है। अभी जो पाला बदल हुई है पश्चिम बंगाल में, और जो लड़की लोगों के लिए स्पेसिफिक सोचा गया है कि 33% रिजर्वेशन जो सरकारी नौकरी के लिए वो सिर्फ लड़कियों के लिए रहेगी, इसमें आपका कैसा विचार है? देखिए, हमें ये कहना है कि हमारे जो यशस्वी प्रधानमंत्री है श्री नरेंद्र दामोदर दास मोदी, उन्होंने हमारे हाथ में एक ब्लूप्रिंट दे दिया है। उन्होंने हमें एक दशा दे दिया है, हमें उसी दशा और उसी दिशा को फॉलो करके आगे बढ़ना है। आज जैसा कि देख सकते हैं यहाँ पे हमारे मोर देन 50% जो ऑर्गेनाइजिंग कमेटी के मेंबर्स थे, इनफैक्ट वो भी लेडीज थे, वो भी विमेन थे, और वो विभिन्न इंस्टीट्यूशंस, यूनिवर्सिटीज़ और कॉलेजेस से आए हैं, हमारा साथ निभाए हैं। तो ये नरेंद्र मोदी जी का एक बड़ा प्लान का एक हिस्सा है, जहाँ पे हम नेपोटिज्म का कोई जगह नहीं है। जहाँ पे आप देखिएगा, अगर वहाँ पे मतलब किसी के पॉलिटिशियन को बीवी या किसी के बहन को या किसी के बहू को सीट नहीं मिलेगा। ये एक वाइडर एस्पेक्ट, एक वाइडर अरीना कवर करेगा, जहाँ पे जिस लड़की को भी पॉलिटिक्स में जाना है, वो फ्री होके, वो एकदम विदाउट के निडर होके वो जा सके, वो अपना पहला कदम रख सके। उसी के लिए मोदी जी और हम सब मिलके काम कर रहे हैं, और हम लोग को खुद इतना एम्पावर्ड फील होता है। जैसे कि पहले तो मतलब ये प्रश्न भी नहीं उठता था, अगर इंदिरा गांधी के नाम सुनते थे हम लोग, तो इंदिरा गांधी फर्स्ट प्राइम मिनिस्टर ऑफ इंडिया, और अभी ये चीज़ आने वाले समय में बहुत मामूली चीज़ होने वाली है। आप सुनोगे बहुत सारे एमपीज़ जो है वो आप 2 गुना 3 गुना बढ़ने वाली है, और इसमें रिजर्वेशन और रिप्रेजेंटेशन वुमेन का जो नारी शक्ति वंदन अधिनियम जो बिल लाया गया है या जो एक्ट बनने वाला है, वो सिर्फ आपको पार्लियामेंट में नहीं, आपको उसका रिजल्ट इन टर्म्स ऑफ पॉलिसीज, इन टर्म्स ऑफ बिल्स, इन टर्म्स ऑफ डिसीजन मेकिंग दिखेगा, और उससे हम सभी को फायदा होगा। ये जो पूर्वतन सरकार थी यहाँ पे जो वेस्ट बंगाल पे, वो सिर्फ लक्ष्मी भंडार पे सीमित रह के बोल रहे थे कि नारी लोगों की उन्नयन हो रही है, और जो बीजेपी का सरकार आते ही हम देख रहे हैं कि पैसा भी द्विगुना हो गया, और चाकरी का जो स्कोप है नौकरी का वो भी द्विगुना हो गया लड़की लोगों के लिए। तो क्या ये लोग पहले बोलते थे कि नारी विरोधी एक सरकार है बीजेपी है, क्या सही में है ये? देखिए, टीएमसी के पास एक इंस्ट्रूमेंट था कि हमारे में जितने विमेन रिप्रेजेंटेशन है वो किसी और पार्टी में नहीं है।
वो इस इंस्ट्रूमेंट को वेपनाइज करके जितना आगे जा सकते थे जा पाए, पर हर चीज़ की एक सीमा होती है। उनका भी पर्दाफाश हुआ और आप देखें जैसे कि हमारे आदरणीय ये चीफ मिनिस्टर श्री शुभेंदु अधिकारी जी ने कहा कि लकी भंडार के भी स्कीम के अंडर कितने सारे लड़कों के नाम रजिस्टर्ड थे। तो हम लोग देख रहे हैं कि कैसे तरह के स्कैम्स सामने आ रहे, कैसे तरह के कितने विभिन्न प्रकार के जो नेपोटिज्म डर्टी पॉलिटिक्स है वो सामने आ रही है। तो आप ये समझ जाइए कि टीएमसी कभी किसी का भला नहीं चाहा है। हमारी जो सरकार आई है अभी जो वेरियस स्कीम्स, बी इट फॉर यूथ, बी इट फॉर विमेन, बी इट फॉर द पॉपुलेशन हेयर एज होल, जो लाई है वो डेफिनेटली बंगाल को बहुत हेल्प करेगी। और हम सभी को आशा है कि हमारा यहाँ पे फ्यूचर बहुत ब्राइट होगा और जो ब्रेन ड्रेन का कॉन्सेप्ट है कि सब बंगाल छोड़ के चला जाता था वो और नहीं होगा। जैसे कि आप बोलते थे, बहुत प्रसिद्ध ये जो 2 लाइन है कि व्हाट इंडिया थिंक्स टुडे बंगाल, व्हाट इंडिया थिंक्स टुमारो बंगाल थिंक्स टुडे। मैं ये अब देखते मतलब ये दिख रहा है कि अब हाँ कुछ आने वाले कुछ सालों में हम लोग ये चीज़ वापस देख पाएंगे। जैसे कि वापस इंडस्ट्रीज आने वाली है, जैसे कि जिस प्रकार से डेली अब कैबिनेट मिनिस्टर्स की मीटिंग्स हो रहे हैं, आप देख रहे हैं डेली आपको अपडेट मिल रहा है हर जगह। आई थिंक बंगाल इज सेट टू सोअर वेरी हाई। एकदम लास्ट जो प्रश्न है हमारा, ये हर बार में बारे में हम बात किए, लास्ट बात जो है कि अभी हम देख रहे हैं कि जो लड़की लोगों की एक जो सुरक्षा के बारे में भी एक प्रश्न चिन्ह था पीवीएस जो सरकार थे यहाँ पे। और अभी जो बीजेपी के सरकार में आते वक्त जो हम देख रहे हैं हर थाना में एक वुमेन सेफ्टी हेल्प डेस्क होगा और हर महकुमा पे एक दुर्गा वाहिनी घूमेगा। तो लड़की लोग जो पहले सोचता कि रात 8 बजे के बाद घर से बाहर नहीं निकलने का, वो विचार क्या मन से उठ गया है? डेफिनेटली उठ गया है। अगर आपको याद होगा तो जब उन्होंने बिल जब आया उनके बाद जो उन्होंने जो डेलिबरेशन दिया, प्रेस कॉन्फ्रेंस जो उन्होंने हेल्ड किया, उसमें उन्होंने बहुत इलेबोरेटली विमेन एम्पावरमेंट को लेके बात किया था। उसमें उन्होंने ये पिंक ऑफिसर्स को लेके बहुत बात किया था, जहाँ पे हमारे साथ हमारे संग हमेशा विमेन इंस्पेक्टर्स रहेंगे, वील फील फ्री। और वो चीज़ कहीं ना कहीं हम सभी के लिए बहुत ज़्यादा मतलब कहीं दिलासा दे रही है कि अब वो आरजीकर वाला चीज़ कभी वापस नहीं आएगा, कभी किसी को वापस उस कठिनाई से भुगतना नहीं पड़ेगा, गुजरना नहीं पड़ेगा। और बंगाल जो सही में दुर्गा माँ का वो करता है, इतना साधना करता है, वो चीज़ हम लोग इन रियलिटी देख पाएंगे। आई एम वेरी होपफुल फॉर बंगाल एंड इट्स विमेन शक्ति, इट्स नारी शक्ति। थैंक यू सो मच।